স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডার সহ 2 কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএফ এর সদস্য নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায়। আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত 3টি এসএমজি, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে। কম রিজার্ভের কারণে দেশে বিনিয়োগ আসছে না, দাতাদের ঋণের সুদের হার বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় বৈদেশিক মুদ্রার পরিমাণ অন্তত 40 থেকে 48 বিলিয়ন ডলার রিজার্ভ থাকা জরুরি। তবে শক্তিশালী রিজার্ভ হলে অনেক সময় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে বলে মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল অর্থবছরে রেকর্ড পরিমাণ 30.33 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এটি আগের বছরের তুলনায় 6.59 বিলিয়ন ডলার বেশি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বিগত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংক এবং আর্থিক খাত চরম দুর্বল হয়ে পড়ে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে দাতা সংস্থাও ঋণ দিতে নানা কঠিন শর্ত আরোপ করতে থাকে। ডক্টর আহসানিজ মনসুর গভর্নর হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেন। পাশাপাশি ডলারের দাম 120 টাকা নির্ধারণ করেন এবং তা 2.5% পর্যন্ত কম বেশি করার সিদ্ধান্ত দেন। এতে অনেকটা স্বাভাবিক হয়ে আসে ডলারের বাজার। পাশাপাশি প্রবাসী আয়ও বাড়ে, ফলে রিজার্ভও বাড়ছে, যা আমদানি রপ্তানির জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। কম রিজার্ভের কারণে, ঝুঁকির কারণে বিনিয়োগ আসছে না। কম রিজার্ভের কারণে, ঝুঁকির কারণে আমাদের ক্রেডিট রেটিং দুর্বল হয়ে যাচ্ছে। কম রিজার্ভের কারণে বিদেশি দাতারা আমাদের যে ঋণ দিচ্ছে, সেগুলো ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে। বিনিয়োগকারী যারা বিনিয়োগ করছেন, তারা বিনিয়োগ সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে রিজার্ভ অলসভাবে পড়ে থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, বাড়তে পারে অপচয় ও মুদ্রাস্ফীতি। তবে উন্নয়নশীল দেশ এবং সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের রিজার্ভ আরও বেশি প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। অনেক বেশি রিজার্ভ থাকলে যেটি হয়, কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে, অর্থাৎ আপনার টাকা তখন শক্তিশালী হয়ে গেলে রপ্তানি তখন নেতিবাচক এক ধরনের প্রভাব পড়তে পারে। কিন্তু আমরা এখন যেখানে 22 বিলিয়ন ডলার বা 26 বিলিয়ন ডলারের যে জায়গায় দাঁড়িয়ে আছি, এবং আমাদের বিগত সরকারের সময় যেখানে 48 বিলিয়ন ডলার রয়েছে, সুতরাং আমার ধারণা অন্তত 40-48 বিলিয়ন ডলারের এই রেঞ্জের ভিতরে আমাদের কোনো রিজার্ভ কমার কোনো প্রয়োজন নেই। আমাদের রিজার্ভ এখনকার তুলনায় অনেক বৃদ্ধির প্রয়োজন আছে। কম রিজার্ভের কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং বিশ্ববাজারে নেতিবাচক ধারা তৈরি হয় বলেও মনে করেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিচ্ছে, যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। বুধবার পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন এসব কথা বলেন তিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনও নানান ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তারেক। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। দীর্ঘ 23 বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দল বড় হওয়ায় জাতির কাছে বিএনপির দায়বদ্ধতাও বেশি। যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। বিগত দিনে গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি সোচ্চার হয়েছে বলেও জানান তারেক রহমান। দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, তা নিশ্চিত করতে চায় বিএনপি। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগের এই পরিণতি স্মরণ করিয়ে দিয়ে মানুষ বিরক্ত হয়, এমন কোনো কাজ না করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মানিকগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানায় 2টি মামলা রয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর 24শে অক্টোবর সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকার একটি আদালত। তেসরা জুলাই 2024 আন্দোলন ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে স্লোগানে ফেটে পড়ে ছাত্র সমাজ। সেদিনের কিছু কথা জানাচ্ছেন জাহিদ রহমান। দিনের শুরুতেই রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে সেখান থেকে স্লোগান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে টিএসসি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেন তারা। মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, এমন আরো নানা স্লোগানে 3 জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এদিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় তাঁতিবাজার মোড়ে। এদিন কোটা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করে। কাফন পরে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ওই সময় সরকার মেনে নেওয়ার আগেই যে ক্ষতিটা করছিল, এই ক্ষতির কারণে আসলে পরবর্তীতে সরকার পতন হয়ে যায়। শেষ পর্যন্ত কিন্তু আমাদের যে এই যে ছাত্র সমাজ তার কাছে কিন্তু আসলে কেউই টিকতে পারেনি। আপনি এটা ফ্যাসিস্ট সরকার বলেন আর যাই বলেন, কেউ কিন্তু আসলে টিকতে পারেনি, কারণ তরুণদের শক্তি কিন্তু অন্যরকম। কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম হাটহাজারী মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহিদ রহমান, RTV। জুলাই গণঅভ্যুত্থানে মিছিলে গিয়ে নিখোঁজ হওয়া বগুড়ার সারিয়াকান্দির মনিরুজ্জামান মিলনের ফেরার আশায় আজও দিন গুনছেন মা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নানা আর্থিক সমস্যায় জর্জরিত পরিবারটি। মিলনের মরদেহ না পাওয়ায় মেলেনি সরকারি সহায়তাও। বগুড়া থেকে শাহাদাত জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বছরের 5 আগস্ট রাজধানী ঢাকায় শুরু হয় স্বৈরশাসক হাসিনা সরকার পতনের প্রস্তুতি। সেদিন দুপুরে শেষবারের মতো মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মনিরুজ্জামান মিলন। আর বিকেল থেকে তার খোঁজ না পাওয়ার কথা জানতে পারেন স্ত্রী সবিতা। পরদিন 6 আগস্ট তার খোঁজে কর্মস্থল ঢাকা ইপিজেড এলাকার বিভিন্ন হাসপাতাল, থানা ও ক্লিনিকে ছুটে বেড়ান বড় ভাই মিল্টন মিয়া। ঢাকা যাচ্ছি মা, খুঁজে আনবার যাচ্ছি, তুমি কান্নাকাটি করো না, আমি খুঁজে নিয়ে এসছি। তুমি ভালো থাকো মা, তুমি না অসুস্থ হয় না, তুমি ভালো থাকো, আমি আসছি ঢাকার থেকে। তাদের পর্যন্ত আশা করতে করতে আর নেই, নাই তো নেই। মরদেহ না পাওয়ায় মেলেনি সরকারি সাহায্য। তাই 2 বছরের শিশু সন্তানকে নিয়ে অভাব অনটনের দিন কাটছে সবিতা বেগমের। আমি খুব অসহায়, আমি বলতেই পারি না যে ওর বাবা কোথায়, আমি জানি না যে ওর বাবা বেঁচে আছে না মারা গেছে। ও আমাকে সবসময় বলতো যে আমি আমার মেয়েটাকে রাজকন্যার মতো করে বড় করব, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে আমার মেয়েটাকে আমি খুব কষ্টে মানুষ করতেছি। রাজকন্যা কেন আমি স্বাভাবিক জীবনে দিতে পারতেছি না। পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মিল্টনের চাচা। আমার ওই ভাইস্তে বউ আছে অসহায় মতো জীবনযাপন করতেছে, ছোট ছোট নিয়ে সরকারের কাছে আকুল আবেদন করছি তারা যেন এই বিষয়ে
সঠিক তদন্ত করে সুব্যবস্থা নেয়। পরিবারের ধারণা, লাশ গুম করার সময় হয়তো কোনো গণকবরে ঠাঁই হয়েছে তার। মরদেহের সন্ধান সহ আর্থিক সহযোগিতার বিষয়ে সরকার ও জুলাই ফাউন্ডেশনের সুদৃষ্টি আশা করছেন পরিবারের সদস্যরা। আব্দুল হামিদ, RTV। অন্যান্য সংবাদ, রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হলে প্রয়োজনে জুলাই বিপ্লবী ফোর্স গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে তিনি কথা বলেন। গোয়েন্দা সংস্থা বিরোধী দলকে দমন পীড়নের মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি উল্লেখ করে আদিব অভিযোগ করেন, বারবার জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপর হামলা হলেও দোষীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় আনার ক্ষেত্রে তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। ছাত্র জনতাকে দমিয়ে রাখার জন্য জুলাই বিরোধী শক্তি বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যদি এই সরকার, এই রাষ্ট্র, এই দেশপ্রেমিক জনতাকে, এই শহীদ পরিবারকে, আহত যোদ্ধাদেরকে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বকে যদি, আন্দোলনকারীদেরকে যদি রক্ষা করতে না পারে, তাহলে এই গণ অভ্যুত্থানকারী অংশকারী বিপ্লবী জনতা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের শহীদ পরিবারের নিরাপত্তা, আহত সহযোদ্ধার পরিবারের নিরাপত্তা এবং তাদের জন্য তারা জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে। প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূরকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের 9 ঘণ্টা পর বুধবার রাতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই দাবিতে চট্টগ্রাম নগরের ডিআইজি কার্যালয়েও অবরোধ করেন এনসিপি নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে পুলিশে দিতে গেলে তাকে গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন ওসি জায়েদ নূর। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের লাঠিচার্জ করা হয়। যশোরের ভৈরব নদ সহ 5টি নদ নদীতে 8টি ব্রিজ নির্মাণ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিআইডব্লিউটি এর ছাড়পত্র না নিয়ে এবং নীতিমালা লঙ্ঘন করে কম উচ্চতায় এসব সেতু নির্মাণ করা হচ্ছিল। পরে হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ করা হয় এসব সেতুর নির্মাণ কাজ। যশোর থেকে BM ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই যশোরের ভৈরব নদের উপর 3টি, মনিরামপুরে মুক্তেশ্বরী ও শ্রী নদীতে 2টি, অভয়নগরের টেকা নদীতে 1টি এবং শার্শার বেতনা নদীতে 2টি সেতুর নির্মাণ কাজ শুরু করেছিল স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। শুধু নীতিমালা লঙ্ঘনই নয়, সেতুগুলো নির্মাণে মানা হয়নি পর্যাপ্ত উচ্চতার নিয়মও। নিষেধ না মানায় হাইকোর্টে আপিল করে ভৈরব নদ আন্দোলন কমিটি। এরপর আদালতের আদেশে কাজ বন্ধ রয়েছে দীর্ঘ 5 বছর। এতে দুর্ভোগে পড়েছেন যশোরের সাধারণ মানুষ। সিমেন্ট একটা পিলার নিতে গেলেও মনে করেন যে আমাদের ওই প্রায় যশোর ঘুরে আসে আমবাগানে যাওয়া লাগতেছে বাড়ি। এ তো ভোগান্তি পুরো। কলেজ, মাদ্রাসা, এখানে হাজার হাজার লোক প্রতিদিন এই রোডে যাওয়া আসা করে। আমি যে খুড়া মানুষ, আমাদের প্রতিদিন এই রোডে যেতে আসতে খুব কষ্ট হয়। কেস কালাম বাদ দিয়ে এ জায়গায় যদি একটা বেলি ব্রিজ আমাকে যদি দিত, তাহলে আমাদের এই 10-20টা গ্রামের লোক বাঁচতে পারত। অপরিকল্পিত এসব সেতুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও সমাধান মেলেনি বলে অভিযোগ করেন আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা। এলজিডি যদি প্রত্যেক নদীর পরে যদি এরকম সংকীর্ণ ব্রিজ করে, তাহলে এই জনপদের মানুষের যে জলবদ্ধতার হাত থেকে মুক্ত হওয়া, কৃষি জমি সুবিধা গ্রহণ এবং নদীর নৌ চলাচলের উপযোগী করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বিঘ্ন হবে। এদিকে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার হলে নির্মাণ কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা এই কাজগুলো উদ্যোতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা কাজগুলো আরম্ভ করতে পারবো বলে বিশ্বাস করি। সব জটিলতা কাটিয়ে দ্রুত সেতুগুলোর নির্মাণ কাজ শুরু করার দাবি যশোরবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কসবা সড়কের একটি সেতু মাঝ বরাবর দেবে যাওয়ায় এই দুটি উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথে যাতায়াত করা হাজারো মানুষ। স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল ৪ জুন হঠাৎ আখাউড়া কসবা সড়কের একমাত্র সেতুর মাঝখানের অংশ দেবে যায় এবং দুই পাশের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সেতুর দুই পাশে সংযোগ সড়কেও ফাটল দেখা দেয়। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় জনস্বার্থে সেতুর দুই পাশে বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ, সেতু বন্ধ থাকায় বিকল্প হিসেবে মনিয়ন্দের যাত্রীরা গোয়াল, গাঙ্গাইল এবং কসবাগামীদের ধরখার সড়ক ব্যবহার করছেন। ফলে যাতায়াতে 5 থেকে 8 কিলোমিটার ঘুরে যেতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। এই ব্রিজটা ভাঙার ফলে এই দুই থানার মানুষের চলাচলের যে কত দুর্ভোগ বেড়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ব্রিজ সারিয়াই আবার এইভাবে বসে বসে গাড়ির জন্য এইগুলা যদি ঠিকঠাক না করে তা আমরা কেমনে চলাচল করাম। বাইপাস কোনো রাস্তা নাই, যদি বাইপাস যদি কোনো রাস্তা থাকতো তাইলে নিচে দিয়ে মানুষ চলে যেত। সরকারের কাছে দাবি যে অল্প কয়েকদিনের ভিতরে যেমন একটা মানুষ চলাফেরার একটা ব্যবস্থা করে দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা GM রাশিদুল ইসলাম জানান, জনগণের দুর্ভোগ লাঘবে আপাতত অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য সেতুটি একটি প্রকল্পের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এখান দিয়ে যে পরিমাণ মানুষ চলাচল করে এবং যে পরিমাণ পণ্য পরিবাহিত হয়, এই সড়কটার গুরুত্ব অনেক বেশি। আমরা এটা নিয়ে জেলা আইন শৃঙ্খলা মিটিং এ এবং উন্নয়ন সমন্বয় যে মিটিং সেখানে কথা বলেছি এবং এটাকে আমরা একটা প্রকল্পভুক্ত করার জন্য চিঠি লিখেছি। এদিকে সেতুটি দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ না হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। আবরার মাহি, RTV। দর্শক, এবারে নিয়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। ট্রাম্পের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতামত নিচ্ছে হামাস। স্থায়ী অবসান নিশ্চিতের দাবি। গাজায় হামলায় নিহত আরও 111। এবং বাংলাদেশের সামনে নারী ফুটবল বিশ্বকাপের সরাসরি খেলার হাতছানি। এশিয়ার শ্রেষ্ঠত্বের সমীকরণ মিললে খেলবে অলিম্পিকেও। সকালের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। রাজধানীর নতুন বাজার এলাকায় অগ্নিদগ্ধ একই পরিবারের 4 সদস্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বাবা ছেলের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে হাসপাতালটির পরিচালক নাসিরউদ্দিন বলেন, বাকি 2 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারবেন। নাসিরউদ্দিন বলেন, ছেলে হানিফ শেখের শরীরের 90% পুড়ে গেছে, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে বাবা হালিম শেখের 2 হাত সহ শরীরের 33% ডিপ বার্ন হয়েছে। তার 1 হাতের অপারেশন শেষে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গ্যাসের চুলার একে একে হানিফ শেখ, পিতা হালিম শেখ, মা শিউলি বেগম ও মামি রহিমা বেগম অগ্নিদগ্ধ হন। যখন আগুন বেরোচ্ছিল তো শরীরে তো জামা টামা পরা ছিল, লুঙ্গি পরা ছিল, এগুলি ধরে গেছে দাউ দাউ করে। তখন আমার মামা ছিল পাশে, জানি কি করতেছিল, মামা আবার দূরে এসে ঝাপটায় ধরছে, মানে আগুন নিবানোর জন্য। তো উনিও দগ্ধ হয়েছে সাথে সাথে। যেটা 90% সেটা তো খুবই খারাপ, আর যেটা 35% এটা কিন্তু আমাদের প্রাইমারি অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট আমরা কালকে আবার করব। এটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। এটা যে প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়ার কথা, ড্রেসিং দেওয়ার কথা অলরেডি ডান। ওনাকে আমরা এখন প্রাইমারি কাজকর্ম সব শেষ, এখন ওনাকে আমরা এইচডিউতে দিব। এইচডিউ মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। গত
26শে জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় আগামী বছরের হজের জন্য ইতোমধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। আগামী 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।